আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের এখানে আমাদের পুরো গল্পের নাম দিচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনমূলক উপস্থাপনা, তাই না? উপস্থাপনা তো আমরা এখানে এগুলো পড়ে নিব। ধারাবাহিকতাটা আমরা একটু দেখবো। এখানে আমাদের ধারাবাহিকতা কি বলছে দেখো। 1 নম্বর বলছে যে নিজ এলাকায় নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তা উপাত্ত অন্য দলের সদস্যের নিকটতে সংগ্রহ করতে হবে, তাই না? অন্য দলের নিকট থেকে আমরা কি করব, সংগ্রহ করব। তো আমরা কিভাবে সেটা সংগ্রহ করব দেখো, আমরা এইভাবে লিখতে পারি এটা। তো আমাদের নাম দিয়েছি নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সাইবার নিরাপত্তা, তাই না? কাজের ধারাবাহিকতা আমরা লিখতে পারি। কাজ নম্বর 1, নিজ এলাকায়, এটা আমরা প্রশ্নের সাথে আমরা সম্পৃক্ত যুক্ত করে লিখছি। যেখানে বলছে আমাদের এলাকায় 500 জন লোক বসবাস করে, তার মধ্যে 70-60% মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং তাদের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তাদের ডিভাইস অন্য কেউ চালায়, আবার কেউ কেউ বলতেছে যে তাদের থেকে অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিমূলক কথা বলতেছে। আবার অনেকে এই গুরুত্বপূর্ণ অ্যাক্সেস কোড, পিন নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ইমেল, পাসওয়ার্ড চুরিয়ে থাকে। তো সাইবার ঝুঁকিগুলোর নাম যদি আমাদের বলছে, সাইবার ঝুঁকিগুলোর নাম কি হতে পারে? একটা স্নিফিং হতে পারে, একটা সাইবার বুলিং হতে পারে, হ্যাকিং হতে পারে, গুজব ছড়ানো, এটা একটা সাইবার ঝুঁকির মধ্যে পড়ে। তারপর সাইবার চুরি হতে পারে, তারপর স্ন্যাপিং হতে পারে, স্পুলিং হতে পারে। অনেক বড় অনেক কঠিন কঠিন সাইবার ঝুঁকির নাম আছে, তো আমরা সেগুলো ব্যবহার করি না। ওকে। তো এখানে বলছে কতজন লোক এই কথাগুলো বলছে। 80 জন লোক হিগিং এর কথা বলছে, 70% লোক সাইবার বুলিং এর কথা বলছে, 65% লোক সাইবার চুরির কথা বলছে, 80% লোক ফিনিশিং এর কথা বলছে। তো আমাদের 2 নম্বরে বলছে যে 1 এবং 2 এর মধ্যে 1, 2, 3 ক্রমানুসারে সংগঠিত উপাত্তের ভিত্তিতে আমরা একটা স্প্রেডশিট লিখতে বলছে। স্প্রেডশিটের মধ্যে কোন ধরনের নমুনা কি ধরনের আছে সেটা আমাদের লিখতে হচ্ছে, তাই না? তো সেটা আমরা দেখি যে আমরা একটা স্প্রেডশিট নিছি। স্প্রেডশিটে 1 নম্বরে সাইবার ঝুঁকিপূর্ণ 1, সাইবার ঝুঁকিপূর্ণ 2, সাইবার ঝুঁকিপূর্ণ 3, সাইবার ঝুঁকিপূর্ণ 4। তো দেখো সাইবার ঝুঁকিপূর্ণ 1 নম্বরে ইয়েস ইয়েস করছি। ইয়েস করার পরে আমরা একটা পাই চিত্র পাইছি 100% করার পরে। পাই চিত্রটা ঠিক আমাদের এরকম হবে, দেখো এরকম। তো পাই চিত্রের মধ্যে দেখো এখানে আমরা সাইবার চুরির কথা বলছি 4.9%, যেটা এই যে এটাকে নির্দেশ করে। তারপর আমরা বলছি সাইবার ফিশিং কথা 68.3% শতাংশ, হ্যাকিং এর কথা 26.8% আমরা বলছি। ওকে। তো আমরা 3 নম্বর কাজ দিই। 3 নম্বর আমাদের কাজটা বলছে কি দেখো, 3 নম্বর কাজটা আমাদের কি বলছে। তোমরা এই কাজটা তোমাদের এই যে 2 নম্বর কাজটা তোমাদের হয়তো স্যারেরা তোমাদের ল্যাবে নিয়ে গিয়ে করতে পারে। কিভাবে কাজ করতে হয় সেটা তোমাদের করে নিতে পারে। এখানে দেখো 3 নম্বর আমরা কাজটা দেখবো যে এই চার্ট হতে সিদ্ধান্ত হতে হবে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। তাহলে আমাদের নাগরিকদের সচেতন কোন কোন সাইবার ঝুঁকির জন্য সচেতন প্রয়োজন সেটা আমরা একটু দেখে নেব। হ্যাঁ। তো আমাদের এলাকায় সাইবার চুরি, সাইবার ফিশিং ও হ্যাকিং এর জন্য জনসচেতনতা বেশি প্রয়োজন। কারণ কি দেখো, এই যে পার্সেন্টেজ গুলো সবচেয়ে সাইবার ফিশিং এ এবং সাইবার হ্যাকিং এর জন্য সবচেয়ে বেশি জনসচেতনতা প্রয়োজন। ওকে। তারপর আমরা যদি 4 নম্বরে তাকাই, সেটা তার 4 নম্বর আমাদের কি বলছে। 4 নম্বর বলছে দেখো, সাইবার ঝুঁকির জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সাথে আলোচনা করে চিহ্নিত করতে হবে। তাহলে সামাজিক, এই যে আমাদের সাইবার ঝুঁকির জন্য কি কি সামাজিক প্রভাব পড়ে সেগুলো আমাদের লিখতে হবে। তো দেখো জনসচেতন প্রয়োজন। 4 নম্বর আমরা দ্বিতীয় সাইবার অপরাধে আমরা লিখতে পারি সাইবার অপরাধে মানুষ সমাজ জীবনের হুমকি বহুমাত্রিক প্রভাবে মাত্রা নিরূপণ করা। সাইবার ঝুঁকি হচ্ছে এক ধরনের সাইবার অপরাধ। বর্তমান সময়ে এই অপরাধ ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। বর্তমানে সাধারণ বুলিং বলতে আমরা বুঝি 2 জন মানুষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় বা কাউকে কটূক্তি করা। তেমনই ভাবে ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে কটূক্তি করা, কাউকে মানহানিকর মন্তব্য করাকে বলা হয় হেয় প্রতিপন্ন করাই সাইবার অপরাধ। এই সাইবার সমাজে বিরূপ প্রভাব ফেলে। যেমন দেখো 1 নম্বর হতে পারে বিষণ্ণতা। সাইবার বুলিং এর শিকার ব্যক্তি সামাজিক মেলামেশা থেকে বিরত থেকে একাকিত্বকে আলিঙ্গন করে, ফলে বিভিন্ন মনোভাব সম্পন্ন হয়ে থাকে। তারপর আমরা 2 নম্বর বলতে পারি হীনমন্যতা। বিভিন্ন কাজের প্রতি অনীহা বা হীনমন্যতা দেখা দেয়, ফলে কাজে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। আমরা 4 নম্বর, সরি 3 নম্বর, আমি 3 নম্বর লিখে নেব। হ্যাঁ। মাদকাসক্তি। বিষণ্ণতার কারণে অনেক সময় সমাজের অনেক সময় অসৎ না সঙ্গীদের সাথে মেলামেশা বাড়ে, যার ফলে মাদকাসক্ত হয়ে পড়তে পারে। 5 নম্বর আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পায়। তো এটা আমাদের সামাজিক প্রভাব। ওকে। তো আমাদের 5 নম্বর আমরা প্রশ্ন দেখি। আমাদের 5 নম্বর কাজ বলছে যে প্রতিটি সাইবার ঝুঁকিতে নিরাপদ থাকা সম্ভাব্য কৌশল কি হতে পারে সেগুলো নিজ নিজ দল আলোচনা অন্য দলের সাথে সাক্ষাৎ করে এই যে একটা ঘর দিছে এই ঘরের মধ্যে আমরা লিখতে পারবো। ওকে। তো চলো আমরা ঘরের মধ্যে যাই। ঘরটা আমরা কিভাবে লিখতে পারি দেখো। কাজ নাম্বার 5,
এখানে হচ্ছে নিজ দলের সদস্য থেকে প্রাপ্ত কৌশল, অন্য দলের সদস্য থেকে প্রাপ্ত কৌশল, ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশল। তাহলে আমরা নিজ দলের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যদি আমি আমার নিরাপদ রাখতে চাই। সফটওয়্যারটি আপডেট করতে হবে, নেটওয়ার্কে শক্তিশালী করতে হবে। তারপর অন্য দল থেকে কি কি পাইছি, পরিচয় চুরি বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হবে, গ্রহণ করতে হবে। তারপর সামাজিক মিডিয়া সেটিংস পরিচালনা করতে হবে, এখানে পূর্ণ বাদ যাবে। অযাচিত ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড কাউকে দেওয়া যাবে না, তথা তথ্য কোথাও গচ্ছিত রাখা থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে কোনো অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা যাবে না। ওকে, আচ্ছা আমরা এটা পেয়ে গেলাম, আমরা কৌশলটা যে সাইবার আক্রমণ থেকে আমরা কিভাবে আমাদের কাজ করবো। হ্যাঁ, ঝুঁকি থেকে আমরা কিভাবে কৌশল কাজ করবো। আচ্ছা 6 নম্বর বলছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করবে, প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে। আমরা এখানে একটা ঝুঁকি নিছি, এই ঝুঁকির প্রভাব তার নিরাপদ থাকার কৌশল সময় স্লাইড আলোচনা করবো। তো আমরা এখানে কিভাবে নিরাপদ থাকবো সেটা আমরা একটা স্লাইড তৈরি করছি। ওকে, তো এখানে দেখো আমরা এখানে আমি যে অপরাধটি বেছে নিয়েছি তাহলে সাইবার ফিশিং। সাইবার ফিশিং বলতে আমরা কি বুঝি দেখো, সাইবার ফিশিং আক্রমণ থেকে নিরাপদ রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই নিতে হবে। এসব সমস্যা এড়িয়ে চলার একমাত্র উপায় হচ্ছে সতর্কতা অবলম্বন করে। এছাড়া যে কাজগুলো করতে পারে নিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কি কি দিতে পারি, 1 নম্বর দিতে পারি অবশ্যই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন চালু রাখা। এটি হ্যাকিং এ প্রায় অসম্ভব করে দেয়। যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন ব্যবহার করা উচিত। এক্ষেত্রে হ্যাকাররা ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে গেলেও অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে না। মেসেজ বা ইমেইল আসা ওটিপি কোড তাকে জানতে হবে। এটা আপনাদের হ্যাকিং থেকে বিরত রাখবে। ওকে, 2 নম্বরে লিখতে পারি যে প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করা উচিত। অবশ্যই এসব সফটওয়্যার আপডেট রাখা উচিত যাতে নতুন সিকিউরিটি থ্রেট বা ভীতি থেকে রক্ষা করা যায়। ব্যাকআপ গ্রহণ করে তথ্য সংরক্ষণ করে রাখতে হবে। অবশ্যই ডিভাইসগুলো নেটওয়ার্ক যুক্ত নয়, যেমন মাধ্যম এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ক্লাউড বা স্টোরেজ হতে হবে। 4 নম্বর আমরা বলতে পারি যে ইমেইল এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হলে তা প্রতারণার অংশ হিসেবে ধরে নিতে হবে। ইমেইলের বানান ভুল, গ্রামাটিক্যাল ভুলে খোঁজ করুন, কেননা এই প্রফেশনাল ইমেইলে ভুল থাকে না। 5 নম্বর বলতে যে বা যারা আপনার নাম বা অ্যাকাউন্ট ইনফরমেশন জানে না এমন সোর্সকে বিশ্বাস করবেন না। সাধারণত সম্ভাষণ দেখতে পেলে সাবধান হয়ে যান। সম্ভবত এটি একটি ফিশিং মেসেজ যা হয়তো আপনারও অনেকজনকে পাঠানো হয়েছে। তো আমাদের এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। অথবা ইমেল বা অ্যাটাচমেন্টে ক্লিক করার আগে সবকিছু যাচাই করে নিতে হবে। অপরিচিত অ্যাড্রেস থেকে আসা লিঙ্ক ক্লিক করা না করাই উত্তম। তো এই সতর্কতাগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা আমাদের ডিভাইসগুলোকে সুন্দরভাবে রাখবো। যেমন যে প্রতিষ্ঠানের ব্যক্তির পক্ষ থেকে ইমেল পাঠানো হয়েছে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেল আসলে ঠিক কিনা যত সম্ভব ভ্যালিড কিনা তা জেনে নিতে হবে। আপনি যে সাইটে প্রবেশ করেছেন সেটি পুরোপুরি নিরাপদ কিনা তা নির্ধারণ করুন। ওয়েবসাইটের ইউআরএল যদি এসটিপি দিয়ে শুরু না হয় থাকে তবে উক্ত সাইট অবশ্যই এড়িয়ে চলতে হবে। ওকে, তারপর আমরা দেখতে পারি যে ইউজার অ্যান্টিভাইরাস অপারেটিং সিস্টেম আপডেট রাখুন, এতে লেটেস্ট ভিডিও ভাইরাস মেলওয়্যার থেকে সহজে প্রোটেকশন পাওয়া যায়। তো আমরা এত বেশি দিব না, আমরা বেশি করে ফেলছি। ওকে, তো আমরা বেশি দিব না, 8টা তোমরা যদি দাও তাহলে না হয়ে যাবে। তো এটা তোমাদের একটা কার্যকারীমূলক কাজ, এটা কাজটা করে নিবা। তো এটাও তোমাদের কার্যকারীমূলক কাজ। গুগল সাইটে এই যে ভিডিওটা এডিট করে গুগল সাইটে এটা কি করতে হবে, তোমাদের আপলোড করতে হবে। তখন 9 নম্বর আমাদের কাজ বলছে পোস্টার বা ভিডিও প্রস্তুতি ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে। এই জন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন কোন বিষয়গুলো প্রদর্শন যুক্তি সহ দেখো। তো আমরা কপিরাইট বলতে আমরা কি বুঝি সেটা দেখো। মেধাস্বত্ব বা কপিরাইট হলো বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন একটি আইনি অধিকার যাতে কোনো মৌলিক বা সৃষ্টিকর্মের মূল শক্তি সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কোনো পক্ষ সেই সৃষ্টিকর্ম ব্যবহার করতে পারবে কিনা তা কিংবা শর্ত ব্যবহার করতে পারবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওই মূল সৃষ্টিকর্তাকে এক রূপে অন্যের অধিকার বলা হয়, এটাকে তত্ত্ব অধিকার আইন বলা হয়।